1998 সালের 31শে মার্চ ধলাই জেলার আভাঙ্গা এলাকার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, গাড়ির বহর এগিয়ে চলছে ধীরে ধীরে, দুপাশে ঘন জঙ্গল, রাস্তা সরু আর বিপজ্জনক রাস্তা। গাড়িতে বসে আছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা, তার সাথে তার নিজের ভাই রয়েছেন। হয়তো তারা কথা বলছিলেন আগামী কোন প্রকল্পের কাজ করবেন তারা, হয়তো পরিবারের কোনো গল্পে মশগুল ছিলেন। কিন্তু সেই মুহূর্তেই জঙ্গলের আড়াল থেকে নেমে আসে মৃত্যুর ছায়া। সশস্ত্র জঙ্গিরা উঁত পেতে বসেছিল রাস্তার দুপাশে, আর কয়েক মুহূর্তের মধ্যেই থেমে যায় দুটি প্রাণ, একজন রাজ্যের মন্ত্রী আর একজন তার নিজের ভাই। এই ঘটনাই ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে। বিমল সিনহা গণহত্যা। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের এই পর্বে আমরা ফিরে যাব সেই দিনটিতে, বুঝে নেব কেন একজন রাজ্যের মন্ত্রীকে রেহাই দেওয়া হয়নি, সেই সময়ের সহস্র সন্ত্রাস, আর কি ছিল এই হত্যাকাণ্ডের গভীরের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। তাহলে পটভূমিতে আলোচনা করি 1998 সালের ত্রিপুরা এক টালমাটাল সময়। 1998 সাল ছিল ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। এই বছরেই রাজ্যের বামফ্রন্ট সরকার ক্ষমতায় ফিরে আসে। মানিক সরকার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন মার্চ মাসে। কিন্তু ঠিক এই সময়টাতেই রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়ানক এবং বিপজ্জনক। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা NLFT তখন তাদের সশস্ত্র কার্যকলাপের সবচেয়ে সক্রিয় পর্বে প্রবেশ করেছিল। একই বছরের অক্টোবরে পশ্চিম ত্রিপুরায় 8 জন নিহত হন NLFTর হামলায়। রাজ্য জুড়ে তখন এক অস্থির ভীতিকর পরিবেশ, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা কেউই সম্পূর্ণ নিরাপদ ছিলেন না। NLFT তাদের লক্ষ্য অর্জনের জন্য কেবল বেসামরিক জনগণকেই লক্ষ্য করেনি, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদেরকেও নিশানা করেছিল, বিশেষত যারা রাজ্যের সরকারের প্রতিনিধিত্ব করতেন এবং যাদের হত্যা সবচেয়ে বেশি রাজনৈতিক বার্তা বহন করত। 31শে মার্চ 1998 সেই মারাত্মক অ্যাম্বুশ। ধলাই জেলার আভাঙ্গা এলাকা, পাহাড় জঙ্গলে ঘেরা প্রত্যন্ত একটি অঞ্চল, যেখানকার রাস্তাগুলি সরু, বাঁকানো এবং নিরাপত্তার দিক থেকে সবসময় ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হতো। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা সেই দিন এই এলাকা দিয়ে যাচ্ছিলেন, সম্ভবত কোনো সরকারি কর্মসূচি বা এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন। তার সাথে ছিলেন তার নিজের ভাই। NLFT জঙ্গিরা আগে থেকেই মন্ত্রীর গতিবিধি সম্পর্কে খবর রাখছিল বলে ধারণা করা হয়। রাস্তার দুপাশে ঘন জঙ্গলের আড়ালে উঁত পেতে বসেছিল তারা, অপেক্ষা করছিল সঠিক মুহূর্তের জন্য, যখন মন্ত্রীর গাড়ি বহর সেই নির্দিষ্ট বিন্দুতে পৌঁছায় আচমকা শুরু হয়ে যায় গুলি বৃষ্টি, গুলি বর্ষণ। এই সুপরিকল্পিত অ্যাম্বুশে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজ্যের স্বনামধন্য স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা এবং তার ভাই। একজন মন্ত্রীর উপর এই ধরনের প্রত্যক্ষ পরিকল্পিত হামলা রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়নের সৃষ্টি করে। এটি স্পষ্ট করে দিয়ে যে এই সময়কার সশস্ত্র সন্ত্রাস কতটা গভীরে প্রবেশ করেছিল রাজ্যের প্রশাসনিক কাঠামোর মধ্যেও। এমনকি একজন মন্ত্রীও তার নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারতেন না। কেন মন্ত্রীকেই নিশানা করা হলো, প্রশ্ন জাগে। একজন সাধারণ গ্রামবাসীর বদলে সরাসরি একজন মন্ত্রীকে হত্যা করার পেছনে ছিল সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য। প্রথমত, এটি ছিল রাষ্ট্রের প্রতি এক প্রত্যক্ষ চ্যালেঞ্জ। আমরা তোমাদের ক্ষমতার কেন্দ্রেও পৌঁছাতে পারি, এই বার্তা দেওয়া। দ্বিতীয়ত, একজন মন্ত্রীর হত্যাকাণ্ড জাতীয় সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার পায়, যা জঙ্গি সংগঠনের কার্যকলাপকে আরো বেশি দৃশ্যমান করে তোলে। তৃতীয়ত, এটি রাজ্য সরকার ও তার প্রশাসনিক ব্যবস্থার উপর জনগণের আস্থা টলিয়ে দেওয়ারও একটি কৌশল ছিল। এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড ত্রিপুরায় বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না,
এর আগে 1997 সালে ধলাই জেলায় একটি বোমা বিস্ফোরণে 9 জন নিরাপত্তা কর্মী সহ 11 জন প্রাণ হারান। 1998 সালের অক্টোবরেই সাবেক সিপিআইএম বিধায়ক আনন্দমোহন রাওকেও হত্যা করা হয় এই ধলাই জেলায়। স্পষ্টতই রাজনৈতিক ব্যক্তিত্বরা, তারা যে দলেরই হন না কেন, জঙ্গিদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। আর এবার যদি বলি বৃহত্তর প্রেক্ষাপট, 1998 সালের রক্তাক্ত সূচনা, বিমল সিনহার হত্যাকাণ্ড ঘটে যায় ঠিক তখনই যখন রাজ্যের নতুন সরকার সবেমাত্র দায়িত্ব নিয়েছে। এটি ছিল সেই নতুন সরকারের সামনে দাঁড়ানো এক বিশাল নিরাপত্তা চ্যালেঞ্জেরই প্রথম কঠোর বাস্তবতা। 1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত সময়টা ছিল ত্রিপুরার আধুনিক ইতিহাসের সবচেয়ে সহিংস অধ্যায়গুলির একটি, যেখানে এনএলএফটি এবং পরবর্তীতে এটিটিএফ উভয় সংগঠন একের পর এক হামলা চালিয়ে গেছে বেসামরিক মানুষ, নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক ব্যক্তিদের উপর। এই সময়কালে সরকারি হিসেব অনুযায়ী সহিংসতায় প্রাণ হারান কয়েক হাজারের বেশি মানুষ। মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কৃষক, নিরাপত্তা বাহিনীর জওয়ান থেকে শুরু করে বাজারের ক্রেতা, কেউই সহিংসতার আঁচ থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন না। তথ্যগত স্বচ্ছতা যদি বলতে হয়, তাহলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল এনএলএফটি, একটি নিষিদ্ধ সশস্ত্র বিদ্রোহী সংগঠন যারা রাষ্ট্রের বিরুদ্ধেই সশস্ত্র সংগ্রাম চালাচ্ছিল। এটি ছিল রাষ্ট্রের উপর জঙ্গিদের হামলা, রাষ্ট্র কর্তৃক পরিচালিত কোনো ঘটনা নয়, বরং এই ঘটনা প্রমাণ করে সেই সময়কার রাজ্য প্রশাসন নিজেই কতটা কঠিন এক নিরাপত্তা সংকটের মুখোমুখি দাঁড়িয়েছিল। এমনকি নিজেদের মন্ত্রীদেরও নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছিল। যে ক্ষত থেকে যায় রাজনীতির বাইরেও, বিমল সিনহার মৃত্যু শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি পরিবারের কাছে চিরস্থায়ী সুখের কারণ। একই হামলায় 2 ভাইয়ের প্রাণ যায়, মানে একটি পরিবারের জন্য দ্বিগুণ ক্ষতি, দ্বিগুণ শূন্যতা। রাজনীতির আঙ্গিনায় যিনি ছিলেন একজন মন্ত্রী, ঘরে তিনি ছিলেন কারো ভাই, কারো সন্তান, হয়তো কারোর বাবাও। রাষ্ট্রীয় প্রটোকল আর নিরাপত্তার সব ব্যবস্থার মধ্যেও সেই সময়কার ত্রিপুরায় সহিংসতা এতটাই গভীরে প্রবেশ করেছিল যে এমন ট্র্যাজেডি ঠেকানো সম্ভব হয়নি। আবাঙ্গার সেই পাহাড়ি রাস্তায় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড আমাদের সামনে তুলে ধরে এক কঠিন সত্য। 90-এর দশকের শেষ ভাগে ত্রিপুরা এতটাই গভীর এবং সংঘাতের মধ্যে দিয়ে যাচ্ছিল, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও নিরাপদ ছিলেন না। আজকের শান্ত স্থিতিশীল ত্রিপুরার পেছনে লুকিয়ে আছে এমন এক অসংখ্য বেদনাদায়ক অধ্যায় যা আমাদের ভুলে গেলে চলবে না। এই ইতিহাস জানা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কেননা আমরা যাতে উপলব্ধি করি আজকের শান্ত ত্রিপুরা অনেক রক্তের বিনিময়ে এই পর্যায়ে এসে পৌঁছেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ইতিহাসের এই সত্য ঘটনা বন্ধু পরিজনদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, ত্রিপুরার শান্তি বহাল রাখবেন। নমস্কার।